ইরানের সরকার পতন আন্দোলনে হাজারো বিক্ষোভকারীর নিহতের কথা স্বীকার করলেন আয়াতুল্লাহ আলী খামেনি। রক্তক্ষয়ী দমনপীড়নের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত থাকার অভিযোগ। ইরানের সরকার পতন নিয়ে রেজা পাহলভির পর এবার মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য মন্তব্য, আয়াতুল্লাহ আলী খামেনিকে হটিয়ে নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান। ইরানে মার্কিন হামলা বন্ধে নিজেদের পরিকল্পনার কথা প্রকাশ করল ইসরায়েল। তেহরানের পাল্টা হামলা ঠেকাতে ছিল না পর্যাপ্ত প্রস্তুতি। ইন্দোনেশিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত নজরদারি বিমান, সব যাত্রীসহ ৮ ক্রু নিখোঁজ, অনুসন্ধানে মোতায়েন ১২০০ উদ্ধারকর্মী। গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় অনড় অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিরোধিতা করায় ইউরোপের ৮ দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা। ইরান জুড়ে চলমান বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমনপীড়নের পিছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরাসরি জড়িত, এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হাজারো বিক্ষোভকারী হত্যাকাণ্ডকে তিনি আখ্যা দিয়েছেন বিদেশি ষড়যন্ত্রের ফল হিসেবে। শনিবার এক ধর্মীয় অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভ ছিল পরিকল্পিত ও বহুমাত্রিক ষড়যন্ত্র। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িয়ে পড়েছেন এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট শক্তিগুলো ইরান জুড়ে সহিংসতা, ধ্বংসযজ্ঞ এবং রক্তপাত ঘটিয়েছে। এই সহিংসতায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। খামেনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের মূল লক্ষ্য দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করা। ইরানকে আবারও মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের অধীনে নেওয়াই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি। তবে সতর্কবার্তাও দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। বলেন, ইরান সীমান্তের বাইরে সংঘাত ছড়াবে না, কিন্তু দেশীয় ও আন্তর্জাতিক অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দায়ীদের শাস্তির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিপরীত সুরে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরী সিদ্ধান্ত থেকে সরে আসায় ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ট্রাম্প দাবি করেন ৮০০-র বেশি মানুষের ফাঁসি বাতিল করা হয়েছে। রয়টার্স ও মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে, কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বর্তমানে ইরানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত। তবে ড্রোন নজরদারি, গ্রেপ্তার ও থমথমে পরিবেশে দেশটি এখনও অস্থিরতার মধ্যে দিয়ে দিন পার করছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ৩ সপ্তাহ ধরে চলা ইরানের সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের ঠেকাতে কঠোর রূপ নেয় ইরানের নিরাপত্তা বাহিনী। চলমান এই সহিংস বিক্ষোভে নিহত হন কয়েক হাজারেরও বেশি মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে বিরাজ করছে চরম উত্তেজনা। এরই মধ্যে ইরানের নতুন নেতৃত্বের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হটিয়ে নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সংবাদ মাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার উপযুক্ত সময় এখনই। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ইরানের উপর যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা কোনো নেতার কাজ হতে পারে না। বিক্ষোভ দমনে যে পরিমাণ সহিংসতা ও প্রাণহানি ঘটেছে তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে বিপরীত মেরুতে দাঁড়িয়ে বিক্ষোভ ও প্রাণহানির ঘটনায় সরাসরি ট্রাম্পের দিকেই অভিযোগের তীর ছুঁড়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ইরানের এই অস্থিরতা ও ক্ষয়ক্ষতির পেছনে রয়েছে মার্কিন নীল নকশা। যদিও বিক্ষোভে হাজারো মানুষের মৃত্যুর বিষয়টি স্বীকার করে খামেনি বলেন, ইরানের জনগণের উপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। এজন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আসতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। গত ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ নেয়। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৩,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।
ইরানে চলমান বিক্ষোভ ও অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই দেশটিকে ঘিরে মধ্যপ্রাচ্যের নতুন করে বড় সামরিক সংঘাতের এক শঙ্কা দেখা দিচ্ছিল। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা যে কোনো সময় শুরু হতে পারে এমন ধারণা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে। এই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। তবে পরিস্থিতি চরমে পৌঁছানোর আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না চালানোর অনুরোধ জানান। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে জানা যায়, ইরানের সম্ভাব্য পাল্টা হামলা ঠেকানোর মতো পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেছিলেন। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, নেতানিয়াহু ট্রাম্পকে জানান, ইরানে পাল্টা হামলা হলে ইসরায়েল তা একা প্রতিহত করতে পারবে না, কারণ ইসরায়েল মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার উপর নির্ভরশীল। এক মার্কিন কর্মকর্তা বলেন, সম্প্রতি ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার ঘাটতি। এর আগে গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়াও ইরান হুঁশিয়ারি দিয়েছিল, তাদের উপর হামলা হলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানা হবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও দাবি করা হয়, পরিস্থিতি শান্ত রাখতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফকে এক খুদে বার্তা পাঠান। শেষ পর্যন্ত ট্রাম্প নিজের সিদ্ধান্তে হামলা থেকে সরে আসেন। এদিকে আন্তর্জাতিক এক নিরাপত্তা বিশ্লেষক বলেন, ট্রাম্পের পদক্ষেপ একদিকে মানবিক বিবেচনা, অন্যদিকে বৈশ্বিক স্থিতিশীলতার দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। ফলে আপাতত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিছুটা ঠান্ডা আছে বলে মনে করা হচ্ছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। কিছু দূর উড়ে যাওয়ার পর হঠাৎ রাডার ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায় একটি মৎস্য নজরদারি বিমান। বিমানে ছিলেন 11 জন আরোহী, যাদের মধ্যে 3 জন যাত্রী ও 8 জন ক্রু সদস্য। ঘটনার পর থেকেই দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। নিখোঁজের একদিন পর রোববার সকালে কুয়াশাচ্ছন্ন বুলুসারাং পাহাড় এলাকায় বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে উদ্ধার সংস্থাটি। পাহাড়ের ঢালে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিমানের জানালা, দেহের বড় অংশ ও লেজ শনাক্ত করা হয়েছে, তবে এখনো আরোহীদের কোনো খোঁজ মেলেনি। কর্তৃপক্ষ জানায়, উদ্ধার তৎপরতায় 1200 জনের বেশি উদ্ধারকর্মী, হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছে। ঘন কুয়াশা, প্রবল বাতাস ও দুর্গম ভূখণ্ডের কারণে অভিযান ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটি তদন্ত শুরু করেছে। দূর উত্তরের বরফে ঢাকা গ্রিনল্যান্ডকে ঘিরে এবার সরাসরি মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপের একাধিক দেশ। রাজনৈতিক মতবিরোধ এবার রূপ নিয়েছে বাণিজ্য যুদ্ধে। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপে 8টি দেশের উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। স্থানীয় সময় শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশে পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক কার্যকর হবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড। পোস্টে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে অনুমতি না দেওয়া পর্যন্ত শুল্ক আরোপের মাত্রা ধাপে ধাপে বাড়ানো হবে। তার ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকে এই শুল্ক 25% উন্নীত করা হবে এবং কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। গ্রিনল্যান্ডে ইউরোপীয় দেশগুলোর সাম্প্রতিক সামরিক উপস্থিতিকে কেন্দ্র করেই মূলত ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তার দাবি, এসব দেশ সেখানে গিয়ে অজানা উদ্দেশ্যে অবস্থান করছে এবং পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এদিকে ট্রাম্পের এই অবস্থা তীব্র সমালোচনা করেছেন ইউরোপীয় দেশগুলো। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং এর ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কেরই রয়েছে। ন্যাটো মিত্রদের ওপর শুল্ক আরোপকে তিনি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন। শুল্ক ঘোষণার আগেই গ্রিনল্যান্ড ও ডেনমার্কে ট্রাম্পের দখলদারিত্বমূলক নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এই উত্তেজনা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ।
একসময় যাদের বলা হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে অপ্রতিরোধ্য সেনাবাহিনী, আজ সেই ইসরায়েলি সেনাদের ভেতরেই বাড়ছে ভাঙন। যুদ্ধক্ষেত্রে ভয়াবহতা, দীর্ঘমেয়াদী সংঘাত আর নৈতিক দ্বন্দ্ব সব মিলিয়ে গভীর মানসিক সংকটে পড়েছেন ইসরায়েলের সেনারা। প্রশ্ন উঠছে, এই মানসিক ভাঙন কি ভবিষ্যতের কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর হামলার পর গাজা উপত্যকায় টানা সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। মাসের পর মাস চলা নির্বিচার হামলায় ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৭১,০০০-এর বেশি ফিলিস্তিনি। যদিও ২০১৫ সালের ১০ অক্টোবর থেকে তথাকথিত ২০ দফা শান্তি চুক্তির আওতায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়, তবে যুদ্ধের মানসিক ক্ষত থেকে মুক্ত হতে পারছেন না ইসরায়েলি সেনারা। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, সংঘাত থেকে ফেরা বহু ইসরায়েলি সেনা মারাত্মকভাবে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিএসটিডিতে ভুগছেন। এমকে মেডিকেল সেন্টারের মনোবিজ্ঞানী রোনেন সিদি জানান, মৃত্যু ভয় ও নৈতিক আঘাত, এই দুই কারণই তাদের মানসিক বিপর্যয়ের মূল উৎস। যুদ্ধের সময় করা কিছু কর্মকাণ্ড আজ তাদের বিবেককে তাড়া করছে। এই মানসিক সংকটের ভয়াবহ প্রতিফলন দেখা যাচ্ছে আত্মহত্যার পরিসংখ্যানে। ইসরায়েলি পার্লামেন্ট কমিটির তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। শুধু ২০২৪ সালেই ইসরায়েলে আত্মহত্যাকারীদের ৭৮% ছিলেন সংঘাতে অংশ নেয়া সেনা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যথাযথ চিকিৎসা ও মানসিক সহায়তা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আর এখানেই নতুন করে প্রশ্ন উঠছে, অপ্রতিরোধ্য বলে পরিচিত ইসরায়েলি সেনাবাহিনীর এই মানসিক ভাঙ্গন কি ইসরায়েলের ভবিষ্যৎ পতনের পূর্বাভাস দিচ্ছে? ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ইন্টারনেটবিহীন এক অদৃশ্য কারাগারে পরিণত হয়েছে ইরান। বাইরের বিশ্বের সঙ্গে কার্যত সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। কি ঘটছে দেশটির রাজপথে, কতটা রক্ত ঝরছে তা জানার সুযোগ নেই আন্তর্জাতিক গণমাধ্যমের। ডিজিটাল অন্ধকারে ঢাকা ইরানে থমকে গেছে চলমান সরকার পতন আন্দোলন, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। গত ৮ জানুয়ারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তেহরানের ব্যবসায়ীদের ধর্মঘট থেকে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। অল্প সময়ের মধ্যে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংস আন্দোলনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরানের কর্তৃপক্ষ একযোগে ৩১টি প্রদেশেই ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। আংশিকভাবে বিচ্ছিন্ন করা হয় মোবাইল নেটওয়ার্ক পরিষেবা। ফলে প্রায় ৯ কোটি মানুষ হঠাৎ করেই বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই ডিজিটাল ব্ল্যাকআউটের মধ্যেও বিক্ষোভকারীদের জন্য একমাত্র আশার জানালা হয়ে উঠেছিল স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। সরকারের নিয়ন্ত্রণ এড়িয়ে যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় আন্দোলনে নতুন গতি আসার আশঙ্কা তৈরি হয়, কিন্তু সেই তুরুপের তাসও খুব দ্রুতই নিষ্ক্রিয় করতে উদ্যোগী হয় তেহরান। রাশিয়া ও চীন থেকে আনা সামরিক গ্রেডের জ্যামার ব্যবহার করে স্টারলিংকের সিগন্যাল ব্যাহত করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তেহরানের অনেক এলাকায় ডেটা লস পৌঁছেছে ৩০ থেকে ৮০%। ড্রোনের মাধ্যমে ভবনের ছাদে থাকা স্টারলিংক টার্মিনাল শনাক্ত করে তা ধ্বংস করা হচ্ছে। ইরানের আইনে স্টারলিংক ব্যবহারের অভিযোগকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি হিসেবে বিবেচনা করা হয়, যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। তবে দেশটির রাজপথে এখন বড় কোনো সহিংসতার খবর না থাকলেও আছে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি। সশস্ত্র টহল, চেকপোস্ট আর ধরপাকড় চলছে সর্বত্রই। মানবাধিকার সংস্থার হিসাবে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ২,৬১৫ জন। যদিও সরকার এই তথ্য অস্বীকার করে একে শত্রুপক্ষের অপপ্রচার বলছে। ডিজিটাল অন্ধকার, কঠোর দমননীতি আর ভয় সব মিলিয়ে ইরানে সরকার পতনের আন্দোলন আপাতত থমকে গেছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।